আসসালামু আলাইকুম প্রিয় পশুপ্রেমী ও খামারি বন্ধুগণ, কেমন হয় যদি একই গরু সমান হারে মাংস এবং দুধ দেয়? বুঝলেন না তো? আচ্ছা, বুঝিয়ে বলছি। এমন একটা ব্রিড বা জাত যার গাভীগুলো অনেক দুধ দেবে এবং ষাঁড়গুলোর অনেক ওজন হবে, তখন অনেক মাংসও পাওয়া যাবে। এটাকে বলে ডুয়েল পারপাস কাউ। এমন অপশন কিন্তু আমাদের দেশেই আছে, ফ্রিজিয়াম গরু। কিন্তু ফ্রিজিয়াম গরুর কিছু সমস্যাও আছে। রোগ বিয়োগ বেশি। গরমকালে আমাদের দেশের আবহাওয়ায় এই গরুগুলো খুবই অস্বস্তিতে ভোগে এবং বিভিন্ন রোগ আক্রান্ত হয়। তাহলে এমন কি কোনো গরুর জাত আছে যেটা একই সাথে দুধ এবং মাংস দেবে, রোগ কম এবং আমাদের দেশের আবহাওয়ায় পালন উপযোগী? জি দর্শক, এমন অপশন হতে পারে ফ্লেগবি জাতের গরু। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ফ্লেগবি জাতের গরুর ইতিহাস, ফ্লেগবি জাতের গরুর উৎস দেশ, এ জাতের ষাঁড় এবং গাভীর গড় ওজন, গাভীর দুধের উৎপাদন, মাংসের উৎপাদন ষাঁড়ের, এবং এটা পালনের অর্থনৈতিক গুরুত্ব, বৈশিষ্ট্য, সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে জনপ্রিয় ডুয়েল পারপাস গরু ফ্লেগবি। গরুর জগতের বিস্ময়জাত ফ্লেগবিকে বেস্ট ট্রিপল পারপাস গরু বলা হয়, কারণ এটা দুধের জন্য, মাংসের জন্য এবং যে কোনো আবহাওয়াতে পালন উপযোগী। ফ্লেগবি গরুর ইতিহাস। ফ্লেগবি জাতের গরুর ইতিহাস নিয়ে মতভেদ আছে, তবে সবচেয়ে প্রতিষ্ঠিত প্রাচীন ইতিহাস হচ্ছে সুপ্রাচীন কাল হতে কৃষিকাজ, মালামাল টানা এবং দুধ ও মাংসের উৎপাদনের জন্য সুইজারল্যান্ডে সুইস ফ্লেগবি জাতের বড় আকৃতির সিমেন্টাল গরু পালন করা হতো। পরবর্তীতে জার্মানিতে স্থানীয় জাতের গরুর দুধ ও আকৃতি উন্নয়নের জন্য 1830 সালে ম্যাক্স ওবেরমেয়ের নামের এক ভদ্রলোক এই জাতের গরু জার্মানিতে আমদানি করেন এবং জার্মানির সবচেয়ে শক্তিশালী স্থানীয় এবং রোগ প্রতিরোধী লাল সাদা জাতের গরুর সাথে ক্রস করেন। এ থেকেই সৃষ্টি হয় শক্তিশালী এবং রোগ প্রতিরোধী ডুয়েল পারপাস এক নতুন জাত, কিন্তু এর নামটা আগের মতো ফ্লেগবি থেকে যায়। এই গরুর উৎস দেশ হিসাবে পুরাতন সুইস ফ্লেগবি জাতের উৎসস্থল হিসেবে আমরা সুইজারল্যান্ডকে বলতে পারি, এবং নতুন ফ্লেগবি জাতের গরুর উৎসস্থান কিন্তু প্রাচীন বাভারিয়া তথা জার্মানি ও অস্ট্রিয়া। ফ্লেগবি জাতের গরুর গড় ওজন। এই জাতের ষাঁড়ের গড় ওজন 1100 থেকে 1300 কেজি, অর্থাৎ ষাঁড়গুলো কিন্তু দানবাকৃতির ষাঁড়ই হয়। ফ্লেগবি জাতের গাভীর গড় ওজনও কিন্তু 700 থেকে 800 কেজি, অর্থাৎ গাভীগুলো বেশ বড় সাইজের হয়। ফ্লেগবি জাতের গরুর দুধ ও মাংসের উৎপাদন। যদি আমরা দুধের জাত হিসেবে প্রথমে দুধের উৎপাদনের হিসাব করি, এটা ফ্লেগবি জাতের গরু এক ল্যাকটেশনে, অর্থাৎ একবার বাছুর হওয়ার থেকে শুরু করে পরবর্তীতে সে কনসেপ্ট করার পরে তার দুধ বন্ধ হওয়ার আগে পর্যন্ত এক ল্যাকটেশন পিরিয়ডে গড় দুধ উৎপাদন হচ্ছে 6850 লিটার, যেটা অর্থাৎ প্রথম ল্যাকটেশনে যখন একটা প্রথম বকনা গাভী হইল, প্রথমবার ফ্লেগবি জাতের গরুর প্রথম ল্যাকটেশনের গড় উৎপাদন 6000 লিটার, পরবর্তীতে কিন্তু 7 থেকে 9000 লিটার দুধ এরা গড়ে উৎপাদন করে। এই জাতের গরুর দুধে ফ্যাটের পরিমাণ 4.2 ভাগ এবং মিল্ক প্রোটিন 3.7 ভাগ। এই গরুর দুধের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দুধে অধিক পরিমাণ ওমেগা 3 ফ্যাট থাকে। ফ্লেগবি জাতের ষাঁড় দৈনিক গড়ে 1 কেজি 444 গ্রাম মাংস বৃদ্ধি করে। এছাড়াও এটার দুধের রয়েছে আরও বিশেষ কিছু গুণাগুণ। এই বিশেষ গুণাগুণের কারণে পৃথিবীর অনেক দেশে এখন হলস্টেইন ফ্রিজিয়ামের বিকল্প হিসাবে দুধের গরু হিসাবে ফ্লেগবি জাতের গরু পালন করা হয়। আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এটা ফ্লেগবি জাতের ষাঁড় জন্মের পর থেকে প্রথম 200 দিন পর্যন্ত প্রায় 1.5 কেজি হারে ওজন বৃদ্ধি পায়। তাছাড়াও এটার মাংস অন্যান্য ইউরোপিয়ান জাতের গরুর মাংসের থেকে বেশি সুস্বাদু বলে প্রমাণিত হয়েছে। তাছাড়া এই জাতের গরু দেখতে বেশ সুন্দর লাল সাদা হওয়ায় এর কিন্তু বাজারে
চাহিদাও বেশি, বিশেষ করে ইউরোপের বাজারে। পালনকারী দেশ ও সংখ্যা। পৃথিবীর মোট জেবু জাতের সংখ্যার পরেই, জেবু জাতটা একটু পরে ব্যাখ্যা করতেছি, একক জাত হিসেবে ফ্লেগবি হচ্ছে সবচেয়ে সংখ্যাধিক্য গরুর জাত। জেবু জাতটা যদি ব্যাখ্যা করি, জেবু হচ্ছে বস ইন্ডিকাস, অর্থাৎ আমাদের দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং এই অঞ্চলে অর্থাৎ গরমের দেশে যেই গরুগুলা পালন করা হয় বা যেই জাতগুলা, এগুলো হচ্ছে জেবু জাত। এদের কিন্তু কান লম্বা হয়, পিঠে কুঁচ থাকে, আর এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা উচ্চ তাপমাত্রায় টিকে থাকে। অর্থাৎ এটা কিন্তু একক কোনো জাত না, এর মধ্যে অনেকগুলা জাত আছে। এই জাতগুলো বাদ দিয়ে একক জাত হিসাবে সবচেয়ে বেশি পালিত জাত কিন্তু ফ্লেগবি জাত। পালনকারী দেশের মধ্যে আমরা যদি তাকাই, সারা পৃথিবী জুড়েই এই ফ্লেগবি জাতের গরু পালন করা হয়। তবে ল্যাটিন আমেরিকার প্রায় সব দেশেই, আফ্রিকার কেনিয়াতে কিন্তু এই গরু পালন করা হয়েছে। তার মানে আপনি হিসাব করেন ইউরোপের সব দেশেই আছে, তার মানে ইউরোপে হচ্ছে ঠান্ডা, আফ্রিকায় গরম, তার মানে কি এটা সব তাপমাত্রায় এই গরুটার অভিযোজিত হওয়ার একটা বিশেষ ক্ষমতা আছে। এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউরোপের সব দেশে এই গরু পালন করা হয়। এছাড়াও ফ্লেগবি জাতের গরু জ্যামিতিক হারে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। এই গরু পালনের আসলে বৈশিষ্ট্য কী বা সুবিধা কী, আমাদের দেশের খামারিরা এটা থেকে কী সুবিধা পাবেন? এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে চরম ভাবাপন্ন শীত এবং গরম আবহাওয়ায় রোগ প্রতিরোধী জাত হিসাবে এই ফ্লেগবি জাতের গরুটা কিন্তু খুবই জনপ্রিয়। আর এই বাড়তি গুণাগুণগুলো কিন্তু ইউরোপিয়ান অন্যান্য বস্টরাজ জাতের গরুতে খুব কমই দেখা যায়। যেই কথাটা ভিডিও শুরুতেই আমি বলছি যে ফ্রিজিয়াম জাতের গরুগুলো শীতকালে খুব বেশি ঝামেলা না হলেও আমাদের গ্রীষ্মকালে এরা কিন্তু খুব ভুগে আমাদের আবহাওয়ায়। আর এই গরুর লাল এবং সাদা রঙের মিশ্রণের যে একটা আকৃতি বা বাহ্যিক যে বৈশিষ্ট্য, এটাও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। যেমন আমাদের বাজারে শাহিওয়ালের খুব চাহিদা, এটা শাহিওয়ালের মতো একদম ওই রকম লাল না হলেও লাল সাদার মিশ্রণ আছে। এই গরুগুলোও দেখতে অনেক সুন্দর হয়। এই জাতের গরুর মাংসের স্বাদ ফ্রিজিয়াম বা অন্যান্য বস্টরাজ জাতের গরুর চেয়ে বেটার। আর এইটার আরেকটা জিনিস হচ্ছে এটার কালভিং ইজটা খুবই ভালো এবং ফ্রিজিয়ামের মতো এত সমস্যা টানা হেঁচড়া করতে হয় না, এই একটা ভালো সুবিধা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এটার মানে দীর্ঘজীবী এই গরুটা। অন্যান্য বস্টরাজ জাতের গরুর চেয়ে ফ্লেগবি জাতের গরুটা দীর্ঘজীবী হয় এবং এদের জীবনকালে অনেকগুলা বাচ্চা প্রসব করে থাকে। এবং এই গরুর আকৃতি অনেক বড় হলেও এরা কিন্তু খুবই শান্ত প্রকৃতির হওয়ায় লালন পালন করাও সহজ। এছাড়া এই গরুর জন্য বিশেষ কোনো খাবার দরকার হয় না এবং অল্প খাবারেই এর শরীরবৃত্তীয় ক্ষমতা অটুট থাকে। অর্থনৈতিক গুরুত্ব, এই জিনিসটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। কারণ আমাদের ফ্রিজিয়াম গরুগুলোর পিছনে যেই পরিমাণ চিকিৎসার খরচ করতে হয়, ফ্লেগবিতে চিকিৎসার খরচ কিন্তু 40 থেকে 50 ভাগ কম। কিন্তু এখানে আমার একটা আশঙ্কার জায়গা, মানে ইউরোপের দেশগুলোর এই হিসাবটা আমাদের দেশে মিলবে কিনা। কারণ হচ্ছে আমাদের দেশে পল্লী চিকিৎসকরাই বড় ডাক্তার, এআই টেকনিশিয়ানরাই বড় ডাক্তার, কিছু না বুঝেই এনারা চিকিৎসা করেন বা অনেক সময় অর্ধেক বুঝে অল্প বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, তখন গিয়ে আমাদের পশুর চিকিৎসার খরচটা বেড়ে যায়। এজন্য এই চিকিৎসার খরচটা কাগজে কলমে 40-50 ভাগ কম হলেও আমাদের খামারিরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এই গরুর চিকিৎসার খরচের কমের এই পরিসংখ্যানটা খুব বেশি কাজে আসবে না। আরেকটা যদি আমরা একটু হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে ফ্লেগবির খাবারের তুলনাটা করি, তাহলে ফ্লেগবি কিন্তু ফ্রিজিয়ানের তুলনায় 25 ভাগ কম খাবার খায়। এই একটা মাত্র বৈশিষ্ট্যর কারণে আফ্রিকার দেশ কেনিয়াতে এই গরুটা পালন শুরু হওয়ার 3 বছরের মধ্যেই 20,000 খামারি ফ্লেগবি গরু পালন শুরু করছেন। তাছাড়া এই জাতটা তো ডেভেলপ করা হয়েছে জার্মানি এবং অস্ট্রিয়াতে, সেই কথাটা আমি ভিডিও শুরুতে বলছি। সেই অস্ট্রিয়ার একটা গবেষণায় দেখা গেছে এলডিএ নামে একটা মানে গাভীর একটা রোগ আছে, লেফট ডিসপ্লেস অ্যামোজাম নামে একটা সমস্যা হয় গরুর, যেটা ফ্লেগবিতে এটার হার হচ্ছে 0.5%, যেটা ফ্রিজিয়ামে হচ্ছে 5%। তো এই একটা দেখেও কিন্তু এই গরুটা আগায় আছে। সবচেয়ে ভালো গুণাগুণ যেটা আমার ভালো লাগে ফ্লেগবির, সেটা হচ্ছে যে কোনো আবহাওয়াতে সহজে মানিয়ে নেওয়ার যে অভিযোজন ক্ষমতাটা,
এটা কিন্তু এই গরুর সবচেয়ে বেশি। এছাড়াও প্লেগবি জাতের গরুর চামড়া মোটা হওয়ায় চামড়ার উপরের যেই রোগ জীবাণু বা পোকা যেখানে আক্রমণ করে খুব সহজে কিন্তু এই প্লেগবিতে আক্রমণ করতে পারে না। এমনকি প্লেগবিতে 7-8টা বাচ্চা দেওয়ার পরেও এই গাভীগুলো তারপরেও এর প্রজনন ক্ষমতা এবং দুধ উৎপাদন ক্ষমতা অটুট থাকে, যেটা এটা খুবই সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্য। একটা ফ্রিজিয়াম গরু তার এক মোট জীবনে, অর্থাৎ সে যখন প্রথম ল্যাকটেশন থেকে শুরু করে তার শেষ ল্যাকটেশন পর্যন্ত যেই পরিমাণ দুধ দেয়, একটা প্লেগবি গরু তার চেয়ে 20 থেকে 40 ভাগ দুধ বেশি দেয়। কারণ হচ্ছে এটার লাইফ সার্কেলটা, অর্থাৎ জীবনকালটা বেশি। কিন্তু প্লেগবি গরুর একটা সমস্যা হচ্ছে, এই প্লেগবি গরু কিন্তু মানে আপনি যদি দৈনিক হিসাব করেন, দৈনিক হিসাবে ফ্রিজিয়াম গরুর থেকে 1 থেকে 3 ভাগ দুধ কম দেয়। তবে এটার গর্ভধারণ এবং বাচ্চা উৎপাদন জটিলতা খুবই কম প্লেগবির। তাছাড়া প্লেগবি গরু ফ্রিজিয়ামের চেয়ে 25 ভাগ কম খাবার খেয়ে সমান দুধ দেয়। তো পরিশেষে আমরা কাগজে কলমে এইসব বৈশিষ্ট্যের আলোকে আমরা বলতে পারি, এই ফ্রিজিয়াম গরুর পরিবর্তে বা ফ্রিজিয়াম গরুর পরিবর্তন না হলেও ফ্রিজিয়াম গরুর পাশাপাশি আমরা যদি মাঠ পর্যায়ে আমাদের সরকার যদি এমন উদ্যোগ নেয়, বিদেশ থেকে সার এবং সিমেন্ট আমদানি করে আমাদের মাঠ পর্যায়ে খামারিদের মাধ্যমে যদি এই গরুটার জাত উন্নয়ন করা হয়, আমরা আশা রাখি ভবিষ্যতে আমরা দুধ এবং মাংসে স্বয়ংসম্পূর্ণ হব ইনশাল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনার খামারি বন্ধুদের কাছে আজকের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।